পারুল বরের কাছে যাওয়ার সময় বলে গিয়েছিল, বুঝতে পারিনি স্রেফ একটা মাটির পুতুলকে হৃদয় দান করে বসে আছিস তুই। না বুঝে তোর ভালো করতে গিয়ে শুধু ছোটই করলাম তোকে। বকুল বলেছিল, ছোট হলাম না, ভাবলে আর কে ছোট করতে পারে সেজদি? পারুল বলল, ওটা তত্ত্ব কথা, ও দিয়ে শুধু মনকে চোখ ঠাড়া যায়। ভেবে দুঃখ হচ্ছে এমন ছাই প্রেম করলি যে একটা মাটির গণেশকে তার জেঠির আঁচল তলা থেকে টেনে বার করে আনতে পারলি না। বকুল বলেছিল, থামো সেজদি, বাবার মতোই বলি, জীবনটা নাটক নভেল নয়। কিন্তু কথাটা কি বকুল সত্যি প্রাণ থেকে বলেছিল? বকুলের সেই অপাত্রে দান করে বসা হৃদয়টা কি নাটক নভেলের নায়িকাদের মতোই বেদনায় নীল হয়ে যায়নি? যন্ত্রণায় জর্জরিত হয়ে? গভীর রাত্রিতে সারা বাড়ি যখন ঘুমিয়ে অচেতন হয়ে যেত, তখন বকুল জেগে জানলায় দাঁড়িয়ে দেখতে চেষ্টা করতো নাকি ও বাড়ির 3 তলার ঘরটায় এখনো আলো জ্বলছে না অন্ধকার? না, ওই আলো অন্ধকারের মধ্যে কোনো লাভ লোকসান ছিল না বকুলের। তবু বকুলের ওই আলোটা ভালো লাগতো। বকুলের ভাবতে ভালো লাগতো ওই 3 তলার মানুষটাও ঘুমোতে পারছে না, ও জেগে জেগে বকুলের কথা ভাবছে। এ ভাবনাটা নভেলের নায়িকাদের মতোই নয় কি? এছাড়াও অনেক সব অবান্তর কল্পনা করত বকুল। যেমন হঠাৎ একদিন বিনা অসুখে মারা গেল বকুল। বাড়িতে কান্নাকাটি, শোরগোল। ও বাড়ি এই আকস্মিকতায় বিমূঢ় হয়ে নিষেধ বাণী ভুলে ছুটে চলে এলো এ বাড়িতে। এসে শুনল ডাক্তার বলেছে মানসিক আঘাতে হার্ট দুর্বল হয়ে গিয়ে হার্ট ফেল করেছে। সেই কথা শুনে মাটির পুতুলের মধ্যে উঠত দুরন্ত প্রাণীর চেতনা। শূন্যে মাথা ঠুকে ঠুকে ভাবত সে, কি মূর্খ আমি, কি মূঢ়। হ্যাঁ, বিনিদ্র রাত্রি দুর্বলতায় এরকম এক একটা নেহাত কাঁচা লেখকের লেখা গল্পের মতো গল্প রচনা করত বকুল। কিন্তু বেশি দিন নয়, খুব তাড়াতাড়ির মধ্যেই ও বাড়িতে অনেক আলো জ্বলল একদিন। ওই 3 তলার ঘরটায় সারা রাত্রি ধরে অনেক আলো ঝলসালো। সেই আলোয় আত্মস্থ হয়ে গেল বকুল। আর ওই কাঁচা গল্পগুলো দেখে নিজেরই দারুণ হাসি পেল তার। ভাবল, ভাগ্যিস মনে মনে লেখা গল্পের খবর কেউ জানতে পারে না। কিন্তু বকুল কি ওই আলোটা শুধু নিজের ঘরে বসেই দেখল? বকুল ওই আলোর নদীতে একবার ঘর ডোবাতে গেল না? তাও গেল বই কি, বকুল তো নাটক নভেলের নায়িকা নয়। নির্মলের বাবা নিজে এসেছিলেন লাল চিঠি হাতে করে। স্বনির্বন্ধ অনুরোধ জানালেন বকুলের বাবার কাছে, আমার এই প্রথম কাজ দাদা, সবাইকে যেতে হবে, দাঁড়িয়ে থেকে তদবির করে কাজটি সম্পন্ন করতে হবে। না, শরীর খারাপ বলে এড়াতে চাইলে চলবে না, কোনো ওজোর আপত্তি শুনব না। বৌমাদের ডেকে আমার হয়ে বলুন, ও বাড়ির কাকা বলে যাচ্ছেন গায়ে হলুদের দিন আর বউ ভাতের দিন, এই 2টি দিন এ বাড়িতে উনুন জ্বলবে না। ছেলেপুলে সবাই ও বাড়িতেই চা জলখাবার খাওয়া দাওয়া। বকুলের বাবা বলেছিলেন, যাবে, ছেলেরা বৌমারা যাবে। শুধু ছেলেরা বৌমারা নয় দাদা, নির্মলের বাবা নির্বেদ সহকারে বলেছিলেন, নাতি নাতনি সবাইকে নিয়ে আপনাকেও যেতে হবে। আর নির্মলের মা বিশেষ করে বলে দিয়েছেন বকুল যেন নিশ্চয়ই যায়, তার উপর তিনি অনেক কাজের ভরসা রাখেন। হয়তো বকুলের যাওয়া সম্পর্কে ওদের একটা সন্দেহ ছিল, তাই এভাবে বিশেষ করে বলেছিলেন বকুলকে। বকুলের বাবা প্রবোধবাবু এই সময় তার বাতের ব্যথা ভুলে সোজা হয়ে বসে বলেছিলেন,
বৌমাকে বলো ভাই, বকুলের কথা আমি বলতে পারছি না। বয়স্থা কুমারী মেয়ে, বুঝতেই পারছো, 5 জনের সামনে একটা লজ্জা। তা বকুলদের আমলে বাস্তবিকই ওতে লজ্জা ছিল। বয়স্থা কুমারী মেয়েকে চোরের অধিক লুকিয়ে থাকতে হতো। প্রবোধবাবু বাহুল্য কিছুই বলেননি, কিন্তু নির্মলের বাবা সেটা উড়িয়ে দিলেন। হয়তো মেয়েটাকে তারা বিশেষ একটু স্নেহদৃষ্টিতে দেখতেন বলেই মমতার বশে ওর সঙ্গেকার সম্পর্কটা সহজ করে নিতে চাইলেন। বললেন, এ তো একই বাড়ি দাদা, বাড়িতে বিয়ে হলে কি করতো বলুন? বকুলের বাবা অনিচ্ছের গলায় বলেন, আচ্ছা বলবো। নির্মলের বাবা বলেন, তাছাড়া ওর খুড়ির আরেকটি আবদার আছে, সেটিও বলে যাব। ওর খুড়ি কাজকর্মে বেরোতে পারছে না, পরে আসবে, তবে সময় থাকতে বলে রাখতে বলেছে। ডাকুন না একবার বকুলকে, অনেকদিন দেখা টাকা হয়নি, নইলে আরও আগেই বলতেন। তাছাড়া বিয়েটা তো হঠাৎ ঠিক হয়ে গেল। বকুলের বাবা এত আত্মীয়তাতেও খুব বেশি বিগলিত হলেন না, প্রায় অনমনীয় গলায় বললেন, বাড়ির মধ্যে কাজকর্মে আছে বোধ হয়, ব্যাপারটা কি? ব্যাপারটা তখন খুলে বললেন নির্মলের বাবা। নির্মলের মা বকুলের কাছে আবেদন জানিয়েছে বকুল যেন তার ছেলের বিয়েতে তার নামে একটি প্রীতি উপহার লিখে দেয়। বকুলের বাবার কপাল কুঁচকে গিয়ে আর সোজা হতে চায় না। কি লিখে দেবে? প্রীতি উপহার মানে আর কি, পদ্য? বিয়েতে পদ্য টদ্য ছাপায় না, সেই আর কি। বকুলের বাবা ভুরু কুঁচকে বিস্ময় বিরস কণ্ঠে বলেন, বকুল আবার পদ্য লিখতে শিখল কবে? নির্মলের বাবা বিগলিত হাস্যে বলেন, কবে? ছেলেবেলা থেকেই তো লেখে। কেন, ওর পদ্য তো ম্যাগাজিনে ছাপাও হয়েছে, দেখেননি আপনি? লজ্জা করে দেখায়নি বোধ হয়। ওর ও বাড়িতে খুড়ি দেখেছে, বলে তো খুব ভালো। তা সেই জন্যেই একটি প্রীতি উপহারের অর্ডার দিতে আসা। ডাকুন একবার, নিজে মুখে বলে যাই। ওষুধ কেলা মুখে মেয়েকে ডেকে পাঠান প্রবোধচন্দ্র। বলেন, তুমি নাকি পদ্য লেখো? বকুল শঙ্কিত দৃষ্টিতে তাকায়। ও বাড়ির কাকাই বা এ বাড়িতে কেন? আর তার সামনে এ কথাই বা কেন? তা কেন যে সেটা টের পেতে দেরি হলো না। নির্মলের বাবা তরবর করে তার বক্তব্য পেশ করলেন। বকুল নভেলের নায়িকা নয়, তবু বকুলের পায়ের তলার মাটি সরে যায়নি কি? বকুলের কি মনে হয়নি কাকিমা কি সত্যিই অবোধ, না নিতান্তই নিষ্ঠুর? বকুলের সমস্ত সত্তা কি একবার বিদ্রোহী হয়ে উঠতে চায়নি এই নির্মম চক্রান্তের বিরুদ্ধে? কেন 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 তাকে যেতে হবে নির্মলের বিয়ে দেখতে? কেন তাকে নির্মলের বিয়ের পদ্য লিখতে হবে? উপন্যাসের নায়িকা না হলেও এ কথা কি ভাবেনি বকুল? মানুষের নিষ্ঠুরতায় বকুলকে ফেটে পড়তে চায়নি? হয়তো সবই হয়েছিল, তবু বকুল অস্ফুটে বলল, আচ্ছা। আপনার বকুলের মতো মেয়ে এই যুগে হয় না দাদা। নির্মলের বাবা হৃষ্টচিত্তে বলেন, ওর খুড়ি তো সুখ্যাতি করতে করতে। বকুলের ইচ্ছে হলো চেঁচিয়ে বলে ওঠে, আপনি থামবেন। কিন্তু বকুলের শরীরের ভেতরটা থরথর করা ছাড়া আর কিছু হলো না। নির্মলের বাবা হৃষ্টচিত্তে চলে গেলেন, আরও একবার সবাই মিলে নেমন্তন্ন খাবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে। হয়তো ওই মানুষটা সত্যিই অজ্ঞ, অবোধ, কারণ নির্মলের মা পারুলের প্রস্তাবের কথাটুকু ছাড়া আর কিছুই বলেননি তাকে। কী বা বলবেন বকুল আর নির্মলের ভালোবাসার কথা? তাই কি বলা যায়? চলে যাবার পর ফেটে পড়েছিলেন প্রবোধচন্দ্র। বলেছিলেন, অমনি বলে দিলি আচ্ছা, লজ্জা করল না তোর হারামজাদি? বকুল বলেছিল,
ওদের যদি চাইতে লজ্জা না করে থাকে, আমার কেন দিতে লজ্জা করবে বাবা? সেদিন অত বড় অপমানটা করলো ওরা। অপমান মনে করলেই অপমান। বকুল সে যুগের মেয়ে হলেও বাপের সঙ্গে খোলাখুলি কথা কয়েছিল। বিয়ের মতো মেয়ে ছেলে থাকলেই লোকে সম্বন্ধ করতে চেষ্টা করে, করলেই কি সব জায়গায় হয়? তা বলে সেটা না হলে তারা শত্রু হয়ে যাবে? প্রবোধচন্দ্র এই রকম উন্মুক্ত কথায় থতমত খেয়ে গিয়েছিলেন। তুমি পারলেই হলো। পারুলবালা তো অনেক রকম কথা বলে গেলে কি না? শেষদির কথা বাদ দিন বলে সব কথায় পূর্ণচ্ছেদ টেনে দিয়েছিল বকুল। হ্যাঁ, তারপর স্নেহের সুনির্মলের শুভ বিবাহে স্নেহ উপহার লিখে দিয়েছিল বকুল নির্মলের মার নাম দিয়ে। সে পদ্য পড়ে ধন্যি ধন্যি করেছিল সবাই। নির্মলের মা বলেছিলেন, আমি তো তোকে কিছু বলে দিইনি বাছা, তবু আমার মনের কথাগুলি সব কি করে বুঝে নিলি মা? কি করেই বা অমন মনের মতো লিখলি? বকুল শুধু হেসেছিল। নির্মলের মার চোখ দিয়ে হঠাৎ জল পড়েছিল। তিনি অন্যদিকে চোখ ফিরিয়ে বলেছিলেন, ভগবানের কাছে তোর জন্য প্রার্থনা করি মা, তোর যেন রাজা বর হয়। শুনে বকুল আর একটু হেসেছিল। সেই হাসিটাকে স্মরণ করে অনামিকা দেবীও এতদিন পরে একটু হাসলেন। নির্মলের মার সেই আশীর্বাদটা স্রেফ অকেজো হয়ে পড়ে থেকেছে। নির্মলের মা ছলো ছলো চোখে আবারও বলেছিলেন, তোর জন্য ভগবান অনেক ভালো রেখেছেন, অনেক ভালো। তাই ভবিষ্যৎবাণীটা হয়তো ভুল হয়নি তার। বকুল হয়তো অনেক ভালোই পেয়েছে, অনেক ভালো ভাবলেন অনামিকা দেবী। বকুল বউ দেখতে 3 তলায় উঠে গিয়েছিল। বকুল আর সেদিন জ্যাঠাইমার তীক্ষ্ণ দৃষ্টিকে গ্রাহ্য করেনি। বকুল বউ দেখেছিল, নেমন্তন্ন খেয়েছিল, মেয়েদের দিকে পরিবেশনও করেছিল। আবার পরদিন নির্মলের মার কাছে বসে বউয়ের মুখ দেখানি গয়না, টাকা, জিনিসপত্রের হিসাব লিখে দিয়েছিল। সেই সূত্রে অদ্ভুত একটা হৃদ্যতা হয়ে গেল নির্মলের বউয়ের সঙ্গে। ব্যাপারটা অদ্ভুত বই কি, এমন ঘটে না, তবু কিছু কিছু অদ্ভুত ঘটনাও ঘটে জগতে মাঝে মাঝে। হিসেব মেলানোর কাজ হচ্ছিল। বউ অদূরে ঘোমটা ঢাকা হয়ে বসে বসে ঘামছিল। শাশুড়ির উপস্থিতিতে কোনো কথা বলেনি। কি একটা কাজে তিনি উঠে যেতে ঘোমটা নামিয়ে মৃদু অথচ পরিষ্কার গলায় বলে উঠল, নিমন্ত্রণ খেতে এসে এত খাটছ কেন? বকুল এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তাই একটু চমকালো। ভাবল বউ আমায় চিনলে কি করে? তারপর আবার ভাবল, এ প্রশ্নের অর্থ কি? বড় জেঠির কাছে তালিম নিয়ে যুদ্ধে নামলো নাকি বকুলের সঙ্গে? হ্যাঁ, এই ধরনের একটা সন্দেহ মুহূর্তে কঠিন করে তুলেছিল বকুলকে। বকুল তাই নিজেও যুদ্ধে নামতে চাইল। স্থির আর শক্ত গলায় বলল, আমার সঙ্গে যে শুধু নেমন্তন্ন খাওয়ার সম্পর্ক, এ কথা আপনাকে কে বলল? বউ চোখ তুলে তাকিয়েছিল। দীর্ঘ পল্লবাচ্ছাদিত গভীর কালো দুটি চোখ। নির্মলের বউ খুব সুন্দরী হচ্ছে, এই কথা আগে থেকে শুনেছিল বকুল। বউ আসার পর দেখে বুঝেও ছিল। ধন্যি ধন্যিটাও কানে এসেছিল, তবু ঠিক ওই মুহূর্তটার আগে বুঝি অনুধাবন করতে পারিনি সেই সৌন্দর্যটি কি মোহময়। ওই গভীর চোখের ব্যঞ্জনময় চাহিনির মধ্যে যেন অনেক কিছু লুকোনো ছিল, ছিল অনেকখানি হৃদয়, যে দিকটার কথা এ পর্যন্ত আদেও চিন্তা করেনি বকুল। নির্মলের বউ শব্দটাকে বকুল যেন অবজ্ঞা করার প্রতিজ্ঞা নিয়েই বসেছিল। চেতনে না হোক অবচেতনে। কিন্তু বউ বকুলের দিকে ভালোবাসার ভৎসনা ভরা দুটি চোখ তুলে ধরল। বকুল প্রতিজ্ঞার জোরটা যেন হারাতে বসল।
বউ মাধুরী সেই চোখে দৃষ্টি স্থির রেখে বলল, আমি তো তোমায় তুমি করে বললাম ভাই, তুমি কেন আপনি করছো? খুড়িমা ঘরে নেই, মুখোমুখি শুধু তারা দুইজন। বকুল লজ্জা ত্যাগ করল, বলল, তা করব না বাবা, আমি হলাম তুচ্ছ একটা পাড়ার মেয়ে, আর আপনি হচ্ছেন একজন মান্যগণ্য মহিলা, এ বাড়ির বড় বউ। বকুলের কণ্ঠস্বরে কি ক্ষোভ ছিল, অথবা তিক্ততা? হয়তো ছিল, কিন্তু বউ তার পাল্টা জবাব দিল না। সে কথার উত্তরে হাত বাড়িয়ে বকুলের একটা হাত চেপে ধরে ভালোবাসার গলায় বলে উঠল, যতই চেষ্টা করো না কেন, তুমি আমায় দূরে সরিয়ে রাখতে পারবে না ভাই। আমি জানি তুমি খুব কাছের মানুষ, খুব নিকটজন। বকুল একটু অবাক হয়েছিল বই কি, এটা তো ঠিক জ্যাঠাইমার তালিম বলে মনে হচ্ছে না। তবে কি এটা? বকুলের গলার স্বর থেকে বোধ করি তার অজ্ঞাত সারি ক্ষোভ আর তিক্ততাটা ঝরে পড়ে গিয়েছিল। বকুল যেন এই সৎ কৌতুকের গলায় বলেছিল, বেশ, না হয় তুমিই বললাম, কিন্তু আমি খুব নিকটজন এমন অদ্ভুত খবরটি তোমায় দিল কে? মাধুরী বউ খুব মিষ্টি একটা হেসে বলেছিল, যে দেবার সেই দিয়েছে, সব কথাই বলেছে কালামায়। মুহূর্তে আবার কঠিন হয়ে উঠেছিল বকুল, রাগে আপাদ মস্তক জ্বলে গিয়েছিল তার। ওহ, ফুলশয্যার রাত্রেই বউয়ের কাছে হৃদয় উজাড় করা হয়েছে। না জানি নিজের গা বাঁচিয়ে আর বকুলকে অপমানের সমুদ্রে ডুবিয়ে কত কৌশলেই ধরা হয়েছে সেটি। নির্মল এমন, নির্মল এত নীচ, অসার, ক্ষুদ্র, অথবা তা নয়, একেবারেই নির্বোধ মুখ্য। ভেবেছে কানাঘুষোয় কিছু যদি শুনে ফেলেব, আগে থেকে সাফাই হয়ে থাকি। সেটা যে হয় না, সে জ্ঞান পর্যন্ত নেই। বকুল অতএব কঠিন হয়েছিল, রুক্ষ গলায় বলেছিল, সব কথাই বলেছে, এক রাত্রিরেই এত ভাব? তা কি কি বলেছে? আমি তোমার বরের প্রেমে হাবুডুবু খেয়ে মরে পড়ে আছি, তার জন্য আমার জীবন ব্যর্থ, পৃথিবী অর্থহীন, এইসব তাই করুণা করছো বলেছিল। আশ্চর্য, বকুলের মুখ থেকেও এমন কুশ্রী কথাগুলো বেরিয়েছিল সেদিন। বকুলের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল যেন, কিন্তু মাধুরী বউ এই রুক্ষতার, এই কটূক্তির উচিত জবাব দিল না। সে শুধু তার সেই বড় বড় চোখ দুটিতে গভীরতা ভরে উত্তর দিল, না, তা বলবো কেন, সে নিজেই ভালোবাসায় মরে আছে, সেই কথাই বলেছে। বাহ, চমৎকার! বকুল কড়া গলায় হেসে উঠেছিল। সত্যসন্ধ যুধিষ্ঠির? তা যাক, তুমি সেই মরা মানুষটাকে বাঁচাবার প্রতিজ্ঞা নিয়েছ অবশ্যই, অতএব নিশ্চিন্তি। কথাগুলো কে বলেছিল? বকুল, না বকুলের ঘাড়ে হঠাৎ ভর করা কোনো ভূত? হয়তো তাই, নইলে জীবনে আর কবে বকুল এমন অসভ্য কথা বলেছে? তার আগে, তার পরে? মাধুরী বউ তবুও শান্ত গলায় বলেছিল, আমি তো পাগল নই যে তেমন প্রতিজ্ঞা নেব। তোমাকে ও কখনো ভুলতে পারবে না। বউয়ের মুখে এমন একটি নিশ্চিত প্রত্যয়ের আভা ছিল যে তাকে ব্যঙ্গ করা যায় না। বকুল অবাক হয়েছিল, মেয়েটা কি অবোধ না শিশু? ন্যাকা ভাবপ্রবণ বরের ওই গদগদ স্বীকারোক্তি হজম করে এমন অমলিন মুখে আলোচনা করছে সেই প্রসঙ্গ। তবে কি সাংঘাতিক ধাড়িবাজ? কথা ফেলে কথা আদায় করতে চায়। এই সরলতা সেই কথার রুই টেনে তোলবার চার। ঠিক এই ভাষা ভঙ্গিতে না হলেও এই ভাবের কিছু একটা ভেবেছিল বকুল সেদিন প্রথমটায়। কিন্তু তারপর বকুল সেই
দেবীর মতো মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিল সেই দীর্ঘ পল্লবাচ্ছাদিত কালো কালো বড় বড় চোখের দিকে। আর দেখে যেন লজ্জায় মরে গিয়েছিল। বকুল বুঝেছিল এ এক অন্য জাতের মেয়ে, সংসারের সাধারণ মাপকাঠিতে মাপা যাবে না একে। বকুলের ভিতর একটা বোবা দাহ বকুলকে ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছিল। বাইরে ভদ্রতা আর অহংকার বজায় রাখতে রাখতে বকুল কষ্টে মরে যাচ্ছিল, কিন্তু মাধুরী বউয়ের ওই জ্বালাহীন ঈর্ষাহীন পবিত্র সরলতার ঐশ্বর্যের দিকে তাকিয়ে বকুল নিজের চিত্তদৈন্যে মরমে মরল। বকুলের সেই দাহটাও বুঝি কিছুটা স্নিগ্ধ হয়ে গেল। বকুল সহজ কৌতুকের গলায় বলল, তুমি তো আচ্ছা বোকামে, তোমার বর এমন একখানা পরমা সুন্দরী বউকে ঘরে এনে পাড়ার একটা কালো কালো মেয়েকে হৃদয়ে চিরস্মরণীয় করে দেবে, আর তুমি সে ঘটনা সহ্য করবে? কালো কালো? বউ একটু হাসে। তোমার খুব বিনয়। তারপর হাসি মুখেই বলে, বাইরের রূপটাই তো সব নয়। বকুলি এবার হাত বাড়িয়ে ওর হাতটা ধরে, যাকে বলে করপল্লব। যেমন কোমল তেমন মসৃণ। নির্মলটা জিতেছে, সন্দেহ নেই। এ মেয়েকে দেখে বকুলই মুগ্ধ হচ্ছে। বকুল সেই ধরা হাতটায় একটা গভীর চাপ দিয়ে বলে, তোমার বাইরের রূপও অতুলনীয়, ভেতরের রূপও অতুলনীয়। মাধুরী বউ একটুক্ষণ চুপ করে থেকে আসতে বলে, প্রথম ভালোবাসার কাছে কোনো কিছুই লাগে না। বকুলের বুকটা কেঁপে ওঠে, বকুলের মাথাটা যেন ঝিমঝিম করে আসে। নিজের সম্বন্ধে ভালোবাসা শব্দটা অপরের মুখে এমন স্পষ্টভাবে উচ্চারিত হতে এর আগে কি কখনো শোনেনি বকুল? পারুল তো বলেছে কত, কিন্তু এ যেন অন্য কিছু, আর কিছু। নির্মলের বিয়ের ব্যাপারের গোড়া থেকে নিজেকে কেবলই অপমানিত মনে হয়েছে বকুলের। এখন হঠাৎ নিজেকে যেন অপরাধী মনে হলো, যেন বকুল নির্লজ্জের মতো কোনো ন্যায্য প্রাপ্য ভাগ বসিয়ে রেখেছে। এখন বকুল নিজেকে সেই দাবিদারের থেকে অনেক তুচ্ছ ভাবছে। ওই মেয়েটার কাছে বকুল শুধু রূপেই তুচ্ছ নয়, মহিমাতেও অনেক ছোট। বকুল নিজেকে সেই তুচ্ছর দরের দেখতে চেষ্টা করল। মাধুরী বউয়ের কথায় হেসে উঠে বলল, ওরে বাস, খুব লম্বা চওড়া কথা বলে নির্মলদা তো দেখছি তোমার কাছে নিজের দর বাড়িয়ে ফেলেছে। ও সব হচ্ছে স্রেফ কল্পিত কল্পনার ব্যাপার, বুঝলে? এটা তুমি লজ্জা করে বলছো। মাধুরী বউ মৃদু হেসে বলে, মেয়েরা তো সহজে হার মানে না। পুরুষ মানুষ মনের ব্যাপারে অত শক্ত হতে পারে না। তাছাড়া ও তো একেবারে। মাধুরী বউ নিজেই বোধ করি লজ্জায় চুপ করে গিয়েছিল। বকুল সেই পরম সুন্দর মুখটার দিকে যেন মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল। এই ঐশ্বর্যের মালিক হয়েছে নির্মল নামের ছেলেটা। বকুল কি নির্মলকে হিংসে করবে? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।